তাহলে আমি একটু পিছনের কথা স্মরণ করাই দেই। আমরা যা করতেছিলাম, আমাদের মূল টার্গেট হলো স্থানাঙ্কের রূপান্তর। স্থানাঙ্কের কি মানে এক প্রকার স্থানাঙ্ক অন্য প্রকারে কীভাবে চেঞ্জ হয়, এটাই আলোচনা। তার জন্য আমরা প্রথমে 2 ডাইমেনশনের রূপান্তর আলোচনা করছি। কয় ডাইমেনশন? 2 ডাইমেনশনে কয় প্রকার স্থানাঙ্ক আছে? 2 প্রকার, পোলার এবং তাদের ভিতরে রূপান্তর আলোচনা হয়ে গেছে অলরেডি। এরপরে এই বইয়ের জন্য মূল আলোচনা আছে 3 ডাইমেনশনের রূপান্তর। 3 ডাইমেনশনে স্থানাঙ্ক আমরা 3 প্রকার নিয়ে আলোচনা করছি: কার্তেশীয়, বেলনাকার এবং গোলকীয়। আমরা 3টে আলাদা ডায়াগ্রামে স্থানাঙ্ক কীভাবে তৈরি হয় তা আলোচনা করেছি, তাই তো? কার্তেশীয়তে 3টাই দূরত্ব, বেলনাকারে 2টা দূরত্ব একটা কোণ, আর গোলকীয়তে 2টা কোণ একটা দূরত্ব। আচ্ছা, দূরত্ব কমতেছে, কোণ বাড়তেছে আস্তে আস্তে। এরপরে গত ক্লাসে আলোচনা করেছি কার্তেশীয় এবং বেলনাকারের রূপান্তর, করছি না? এরপরে আলোচনা করছি গোলকীয় এবং কার্তেশীয় রূপান্তর। ওখানে কার্তেশীয়কে কার মাধ্যমে প্রকাশ করছি? গোলকীয় স্থানাঙ্ক। সূত্রটা ছিল x = r sin θ cos φ, না? y = r sin θ sin φ, z = r cos θ। এখানে অল্প একটু কাজ বাকি আছে, উল্টোটা তো করিনি আমরা। এই যে গোলকীয়কে কার্তেশীয়ের মাধ্যমে প্রকাশ, এখন আমাদের বামে রাখতে হবে r θ φ, আর ডানে রাখতে হবে x y z। বুঝো কথা না? বুঝো না? আমাদের আমরা যে সূত্র পড়ছিলাম সেটা কাকে কার মাধ্যমে প্রকাশ করেছি? কার্তেশীয়কে গোলকীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করেছি, কিন্তু উল্টোটা কি? গোলকীয়কে অর্থাৎ বামে থাকবে r θ φ আর ডানে থাকবে, সেইটা আজকে এখন করব আমরা। তাহলে সূত্র 3টা যেটা আমরা লিখেছিলাম, x = ওটা লেখা আছে, এটা তোমাদের লেখার দরকার নাই, r sin θ cos φ, y = r sin θ sin φ। z = r cos θ। এখন আমরা এটা উল্টাটা চাই, r θ φ কে x y z এর মাধ্যমে প্রকাশ করব। সেইটা করতে গেলে আমরা প্রথম যে সম্পর্ক দুটো আছে x এবং y, যেটা এটা বর্গ করে একটু যোগ করি, দেখি ঘটনাটা কি হয়। বর্গ করে যোগ করলে কি হবে? এখন লেখা শুরু করো, যা লিখতেছি এটা তোমার আগের দিন লেখা আছে, এই পর্যন্ত তোমার খাতায় আছে। এরপরে যাও, x² যোগ y² = r² sin² θ। দেখো দেখি বুঝো কিনা তোমরা? জি, তাই তো, প্রথম দুটোকে বর্গ করে যোগ করেছি। হ্যাঁ, ওখানে r sin θ কমন, sin² প্লাস cos² হয়েছে, ওটা 1 বসে। একটু কাজ আমরা একটু বেশি করেছি ওর ভিতরে। তোমাকে যে বয়স হয়েছে আর যা বুদ্ধি জ্ঞান হয়েছে এটুকু বুঝতে পারার কথা। কি করেছি? r² বর্গ করেছি, তো সব স্কোয়ার হয়ে গেছে। তারপর কি করেছি? যোগ করে r² sin² θ কমন নিয়েছি। ব্র্যাকের মধ্যে কি ছিল? cos² φ যোগ sin², এটার মান হলো 1, তাই এটা বর্গ করে এটা পেয়েছি। আচ্ছা, এরপরে আমরা এইটাকে বর্গ করব, এই 3 নম্বরটাকে, z² = r² cos² θ। ঠিক আছে তো? এই দুইটা আমরা যোগ করব, এই দুইটাকে, ওইটা আর এইটা যোগ করব। দেয়ারফর x² যোগ y² যোগ
জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ দিস ইজ দ্য ভ্যালু অফ আর ইন টার্মস অফ এক্স ওয়াই জেড। এই হলো আর এর মান বের হয়ে গেছে কার মাধ্যমে? এক্স ওয়াই জেড এর মাধ্যমে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো থিটার মান। কার মান? থিটা মান। এরপরে যেটা লাগবে সেটার হলো ফাইয়ের মান। আচ্ছা, আমরা যদি 2 নং সম্পর্ককে 1 নং সম্পর্ক দিয়ে ভাগ দেই, ওখান থেকে ফাইয়ের ভ্যালুটা বের হয়ে যাবে। কী করব? 2 নং সম্পর্ককে 1 নং সম্পর্ক দিয়ে ভাগ দিব, ভাগ। তাহলে ভাগ দাও, y/x = tan phi। দেখো থেকে বুঝে আসে কিনা তোমাদের এই বিষয়টা? যখন আমরা সেকেন্ড রিলেশনকে ফার্স্ট রিলেশন দিয়ে ভাগ দিব, আর কাটা যাবে, সাইন থিটা কাটা যাবে, তারপর হচ্ছে সাইন বাই কজ tan একবারই লিখেছি। এটুকু বোঝার বুদ্ধি তোমাদের থাকার কথা, না থাকলে আমি আরও নিচ থেকে লিখবো, সমস্যা নাই। আছে? কয় না, আবার নাকি আছে? হ্যাঁ, আছে, কয় না। ও হ্যাঁ, এটা বলছি আছে, কয় না। হ্যাঁ বলবা আছে, হ্যাঁ বুদ্ধি আছে। ফাই ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে আমরা ফাইয়ের ভ্যালু পেয়ে গেছি। এরপর লাগবে কি? থিটা। থিটার ভ্যালুর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়েছি আর ওই যে জেড স্কোয়ার পেয়েছি, এই দুইটা ভাগ করব। এইটাকে ওইটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা এই দুইটা ভাগ করলে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। দেখো তো কি বুঝো কিনা? এই লেখা ফাই হয়ে গেছে, এটা থিটা। এই ভাগ বুঝে ফেলছো না? এই যে এরা যে ভাগ করেছিলাম এইখানে দেখো, এইটা ক্যান্সেল হয়ে যাবে। আর সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, এটাকে বর্গমূল করলে tan পাবো, তারপরে tan ওই পাশে পাঠিয়ে দেবো। ওখান থেকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ, আচ্ছা রুট একটা দেই, আর জেড স্কোয়ার তো জেড হয়ে যাবে, একটা এখানে দুইটা ভাগের লেখে এটাকে। লবে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হরে হলো অনলি জেড। কী করেছি? বর্গমূল। এখন টেনটাকে এই পাশে ট্রান্সফার করো। থিটা ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, ফাইনালি যা পেলাম আমরা একটু এক কথায় লিখি, আর ইকুয়াল টু থিটা ইকুয়াল টু আর ফাই ইকুয়াল টু এটাকে কি বলতে ব্যাখ্যা করতে পারি কি? হ্যাঁ, গোলকীয় স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। নিচে একটু এই কথা লিখে দাও, ইহা গোলকীয় স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে, ওই যে গরু ছাগল বেঁধে রাখে না সেই যে মাঠে ঘাস খাওয়ার জন্য,
তারপরে এটা কি কুফু থাকে, ওটা কি বলো তোমরা? খুঁটো। হ্যাঁ, তারপর ওর তো একটা আওতা থাকে, তার বাইরে আর যেতে পারে না। তো আমারও আওতা আছে, বুঝছো? এই আমার যে বেঁধে রাখছে যে ভাবে, এই আমি এই পর্যন্ত যেতে পারবো। তাহলে আমরা যে বিষয়টা পড়লাম তত মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব। এর আলোচনা এখানেই শেষ হয়ে গেল। তিন মাত্রায় চাপ দৈর্ঘ্য উপাদান, এটা পরে বইতেই আমাদের প্রশ্ন আছে দুটো, এই বইতেই আছে, প্রথম চ্যাপ্টারই আছে। আশায় পরীক্ষা আসে চাপ দৈর্ঘ্য উপাদানের বিষয়ে, আমরা এই বিষয়ে আলোচনা করব। চাপ নাম শুনছো আগে তোমরা? চাপের দুই ধরনের চাপ আছে। কয় ধরনের চাপ? একটা হলো ফিজিক্সের চাপ, একটা গণিতের চাপ। বলো, ফিজিক্সের চাপ কি আর গণিতের চাপ কি? ফিজিক্সের চাপ হলো বল। হ্যাঁ, এই যে মুখস্থ কথা আমার জানা আছে, একক ক্ষেত্রফল প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে একক ক্ষেত্রফল আর প্রযুক্ত বল, তাহলে চাপ একটা বল। এই বল কতটুক জায়গার উপর কিরা করে? একক ক্ষেত্রফলের উপরে। এইটা হলো ফিজিক্সের চাপ। গণিতের চাপ কি বলো? গণিতের চাপ হলো বক্ররেখার যে কোনো অংশকে চাপ বলে। গণিতের চাপ হলো বক্ররেখার একটা অংশ। বৃত্ত চাপ, তোমরা সম্পাদ্য অঙ্কন করার একটা বৃত্ত চাপ আঁকি, একটু এই কম্পাস এই কেন্দ্র করে এরকম দিয়ে দিয়েছিলা, পুরো গোল করে দাও নাই, কি দিয়েছিলা? কাটা কম্পাস এইভাবে রেখে এক জায়গায় একটা এখানে রেখে, আর ওই আঠাতে কম্পাসের এইভাবে থাকে, এবার রেখে এইভাবে দিয়েছে। এটা কি পুরো বৃত্ত না বৃত্তের অংশ? তাহলে একটা বক্ররেখার যে কোনো অংশকে কি বলা হয়? বৃত্ত চাপ বলা হয়। তাই গণিতের চাপ কি? একটি বক্ররেখার যে কোনো অংশকে চাপ বলে। ফিজিক্সের চাপ তো আলোচনা করেছি। চাপ দৈর্ঘ্য মানে কি? চাপের দৈর্ঘ্যকে চাপ দৈর্ঘ্য বলে। চাপ তো যদি মেজার করি আমরা, মনে করো ওই জায়গাটুকু মাপলে 3 ইঞ্চি 4 ইঞ্চি বা 2 ইঞ্চি কিছু একটা তো হবেই। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের নাম চাপ দৈর্ঘ্য। তাহলে চাপ কি? বক্ররেখার যে কোনো অংশকে চাপ বলে। চাপ দৈর্ঘ্য কি? চাপের দৈর্ঘ্যকে চাপ দৈর্ঘ্য বলে। এই চাপ দৈর্ঘ্যকে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করবে, কার্তেশীয়, বেলনাকার এবং গোলকীয়। আগে কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, তারপর এটাকে বেলনাকার এবং গোলকীয়তে কনভার্ট করবো। এই রূপান্তর, স্থানাঙ্ক রূপান্তর শিখেছি, সেইটা প্রয়োগ করবে এখানে। তাহলে দেখো, কার্তেশীয় তিন মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য, এই টপিক আমরা আলোচনা করব এখন। 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা একটু আগে আমাদের অক্ষ লাগে কটা? 23টি অক্ষ লাগে না 3 মাত্রায়? 3টা। মূলবিন্দু তো 8-10টা ছাড়া হয় না, হয়? সাপোজ এই একটা স্পেসে বক্ররেখা আছে, বক্ররেখাটা কোথায়? স্পেসে। কারণ স্পেসে থাকবে কেন? কারণ 3 ডাইমেনশনে সব কিছুর অবস্থান তো এই জায়গায়, স্পেসে অবস্থান না। আগের দিন আমরা এখানে এইভাবে বিন্দু ধরে দেখাইছিলাম কিভাবে মাপতে হবে। আচ্ছা, এখন
এই বক্ররেখার উপরে আমরা যে কোনো একটা বিন্দু নেব পি। পি বিন্দুটার 23টে স্থানাঙ্ক থাকবে, তাই না? 3টা। সাপোজ পি বিন্দুটা হলো XYZ। কার্তেশীয় স্থানাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা হয়? XYZ। পি এর অতি নিকটে, একেবারে কাছাকাছি, যত কাছাকাছি কল্পনা করা যায়। এই তাই মুখে বলে কি আর কাজ করি কি? দেখো মুখে কি বলছি? পি এর অতি নিকটে, কাছাকাছি। কত কাছে? যত কাছে কল্পনা করা যায় তার চাইতেও কাছে। পি এর গায়ে গায়ে লাগান থাকবে, কিন্তু পি এর উপরে নয়। উপরে হলে কি হবে? সমান হইতে হবে, এইটা হইতে পারবে না। কিন্তু ওখানে দিলাম কেন? কাছাকাছি হয়েছে এখানে। হ্যাঁ, আমরা বুঝানোর জন্য ছবি না লেখা যাবে না, কিন্তু মুখে বলতেছি কি, লেখার সময় কি লিখবো? এই বই পড়ার সময় বলবো যে পি এর অতি নিকটবর্তী কিউ একটা বিন্দু, দিব ওই জায়গায়। তাহলে পি এর অবস্থান হলো কিউ এর অতি, এই কিউর অবস্থান যদি এই পি এর কাছে হয়, তাহলে কিউর স্থানাঙ্ক এই 3টে চাইতে কি খুব বেশি বড় হবে, না সামান্য একটু চেঞ্জ হবে? সেই স্থানাঙ্ক ধরা হয়, তোমরা যদি এর আগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ম্যাথমেটিক্স পড়ে থাকো, x প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, আর জেড প্লাস ডিজেড। এই হলো কিউর স্থানাঙ্ক। এক্সের সাথে সামান্য একটু, এই সামান্য যে চেঞ্জ ম্যাথমেটিক্সে, এটা ডি দিয়ে প্রকাশ করা হয়। যেখানেই সামান্য কিছু ক্ষুদ্র সেখানেই ডি। ডিএক্স, ডিএম, ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র ভর, ক্ষুদ্র আয়তন, ডিভি। তাহলে যখন ক্ষুদ্র পরিবর্তন, সেইখানে কি একটা ডি, এই ডি দ্বারা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন নির্দেশ করে। তাহলে এক্স, এই কিউর স্থানাঙ্ক পি এর চাইতে কী হবে? সামান্য একটু চেঞ্জ হবে। বেশি হোক কম হোক, ডিএক্স নেগেটিভ হলে কম হবে, সেটা হবে সামান্য একটু চেঞ্জ হবে। সেটা বেশি হতে পারে, কম হতে পারে, সেটা ডিপেন্ড করবে তার অবস্থান কোথায় তার উপরে। বেশি বলা যাবে না, কম হতে পারে, তবে সেটা সামান্য। এই সামান্য বোঝানোর জন্য কিন্তু এই ডিএক্স, ডিওয়াই, ডিজেড যোগ দিয়েছি। এখন এই কিউ থেকে পি পর্যন্ত এই তো একটা চাপ দৈর্ঘ্য, এই তো একটা চাপ আছে কিনা? এই যে চাপটুকু আছে না, এই চাপটুকু কি ক্ষুদ্র চাপ না বৃহৎ চাপ? ক্ষুদ্র চাপ। এই পি থেকে কিউ পর্যন্ত চাপ অত্যন্ত চাপকে এস দ্বারা প্রকাশ করে সাধারণত, এস, স্মল এস। তাহলে এই চাপটুকু কি এস দ্বারা প্রকাশ করা যাবে? নো, কারণ এটা তো খুব, এই চাপটুকুকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়, ডিএস। এই চাপটুকু কি ডিএস। তাহলে পি থেকে কিউ পর্যন্ত এই চাপটুকু হলো ডিএস, এই চাপের দৈর্ঘ্য হলো ডিএস। ডিএসকে কি বলা হয়? 26 লেখো। দেখো, ডিএসকে ক্ষুদ্র চাপ দৈর্ঘ্য, অবলিক চাপ দৈর্ঘ্য উপাদান বলা হয়। তা আমি টপিকটা উপরে না শিরোনাম দিয়েছিলাম, একটু পরে দেখো দেখি শিরোনাম কী দিয়েছিলাম একটু আগে। তা উপাদান কাকে বলে বোঝা গেছে? যা কিছু ক্ষুদ্র তাকে আর একটা নাম হলো উপাদান, এলিমেন্ট। যা কিছু ক্ষুদ্র তার আরেকটা নাম হলো, তাহলে ক্ষুদ্র চাপ দৈর্ঘ্যের আরেকটা নাম কি? চাপ দৈর্ঘ্য উপাদান। আমি এই ডিএস এর ভ্যালুটা চাই, ডিএস এর ভ্যালুটা যদি চাই, তাহলে আমরা পি থেকে কিউ আমরা একটু সরলরেখা দ্বারা যুক্ত করব। পি কিউ সরাসরি যুক্ত করব, পি থেকে কিউ সরাসরি সরলরেখার মধ্যে যুক্ত করো। হ্যাঁ, তুমি যুক্ত করো না কেন? ওই দেখো না, ওই যে দিয়েছি আমি, পি থেকে কিউ একটা সরলরেখা দিয়ে যুক্ত করো সরাসরি। আচ্ছা, এখন ওখানে দুই ধরনের পথ তৈরি হয়েছে। কয়টা পথ? দুটো পথ তৈরি হয়েছে। একটা পথ হচ্ছে পি থেকে কিউতে বক্ররেখা বরাবর যাওয়ার জন্য,
আর একটা পথ তৈরি হয়েছে সরলরেখা দিয়ে যাওয়ার জন্য। এই যে পি থেকে কিউ পর্যন্ত এই সরলরেখাটা, এই সরলরেখাটাকে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ না, ওই বক্ররেখাটা কোনটা হচ্ছে চাপদৈর্ঘ্য। চাপদৈর্ঘ্য তো এইটুকু, চাপদৈর্ঘ্য কোনটুকু? এইটা চাপদৈর্ঘ্য, এইটা কিন্তু জ্যা, হ্যাঁ এইটার নাম হলো জ্যা। বৃত্তের জ্যা পড়ছো না তোমরা? বৃত্তের দুইটা বিন্দু, দিস ইজ। তা একটা বক্ররেখার উপরে যে কোনো দুটো বিন্দু যদি যুক্ত করা হয় তাহলে এই যে রেখাটা, এইটার নাম হচ্ছে জ্যা। জ্যা জ্যা ইংরেজি বলে কর্ড। ইংরেজি নাম কি? কর্ড। যেমন গিটার, ভায়োলিন, দোতারা, এইগুলো যে তার দ্বারা যুক্ত হয় এটাকে কর্ড বলে। এটা কি? এই কর্ডে সুর উঠে। আর মানুষের গলায় এখানেও কর্ড থাকে, যে কর্ডের নাম ভোকাল কর্ড। ওই কর্ড যার যত সুন্দর বা সৃষ্টিকর্তা বিভিন্ন পদ্ধতি তৈরি করে, তার গলায় তত সুর। আবার অনেকের আবার গলায় বেসুর আছে, কর্ড সুবিধার না। এবং যারা ব্যান্ডের গান গায়, হাসান আইব বাসু, জেমস, এই ধরনের লোক, অনেক সময় ভোকাল কর্ড ছিঁড়ে যায়, যে খিঁচ দেয়, যে টান দেয়, এই ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়। আবার বেশি প্রেশার দিলেও এই ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়। এগুলো শিল্পীর অনেক সাধনা করে এই ভোকাল কর্ডের। তো নোবেল গেছে একবার ইন্ডিয়াতে, নোবেল আমাদের দেশের আলোচিত সমালোচিত কুখ্যাত বিখ্যাত এক গায়ক, নাম কি? নোবেল। জেলে ঢোকে আবার ছাড়া পায়, এই যে অভিযোগ করে তাই বিয়ে করলেই ছাড়া পায়, আবার জামার খালে জেলে যায়। তো নানান কাহিনী আছে গাওসার। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে যেখানে গেছে সেখানে যে গায়ক, ওই তরুণ, বলছে ওরে একটা মাদকের নাম বলছে, বলছে তুমি যদি এটা খাও তাই তোমার এই কণ্ঠ সুন্দর থাকবে, দেশে ধরাই ওটারে। তো ওইটা নেশা হয়ে গেছে। বাংলাদেশে আসার পরে ওই নেশায় তার প্রতিদিন নাকি 3 লক্ষ টাকার মাদক লাগতো। কয় লাখ টাকার? এভরি ডে। ওই মাদকে আমরা এডিক্টেড হয়ে গেছে। কয় লাখ টাকা? ওই টাকা পাই কই, এরা তো একদিন শো করলেই তো 8-10 লাখ টাকা তার রেট। তাহলে একদিনে যদি 10 লাখ টাকা ইনকাম করে তাদের 3 দিন খাইতে পারে। টাকার তো অভাব নাই, তো যা ইনকাম করে সব ওই দিকে যায়। এদিকে তো বাকি সব কিছু সংসার বা জানালা ওর খালি মাথা ঠিক রাখে না, যারে তো পারে মারে, তাই না? এই কাজ করে টোরে এই অবস্থা। তাহলে ওই যে বুদ্ধি দিতেছে কি, ওইটা ভোকাল কর্ড ভালো রাখার জন্য ওই বুদ্ধি দিতেছে। যারা ব্যান্ডের গান গায়, মঞ্চে ওঠার পরে আধা ঘন্টা সবাই গাঁজা খাইয়ে নেয় ভোকাল কর্ড ঠিক আছে, ওটা না গাঁজা খাইলে দেয় ভোকাল কর্ডে, ব্যান্ডের গান। সব ব্যান্ড গায়করা সব গাঁজা খোর, গান হয় না। তো গল্প বলতেছি, ভোকাল কর্ড ঔষধ, গাঁজা, আফিম, হিরোইন, এগুলো। তো কোন জায়গা থেকে আসছি গল্পে? জ্যায়ের ইংরেজি হলো কর্ড, আর সব বাদ্যযন্ত্রের কর্ড থাকে সুর উঠার জন্য, গলায়ও থাকে, এই জায়গা থেকে গল্প। আচ্ছা, আবার এই জায়গায় চলে যাচ্ছি। এখন আমি যদি এই ডিএস বের করতে চাই, তাহলে আমাকে এই ডিএস বের করতে হইলে আমাদের এই কর্ড পিকিউ, এই জ্যায়ের সাহায্য নিতে হবে, এছাড়া ওই ডিএস বের হবে না। সাহায্যটা এইভাবেই নেব, পি আর কিউ যেহেতু অতি নিকটে, পি কিউ যোগ করলে ওটা বক্ররেখার উপর দিয়েই যাবে, মানে পি কিউ জ্যা আর পি কিউ চাপ এরা সমান। দেখো এটা বিশ্বাস হয় কিনা তোমাদের? সমান হইতো না, ওই যে দূরে থাকলে এইটা সমান না। দেখো এইখানে যে চাপ এস আর এই যে কর্ড পি কিউ, এ সমান না, দুইটার অনেক ডিফারেন্স আছে। বাট এখানে সমান। কেন সমান? তারা যে পি আর কিউ যে গায়ে গায়ে মিশানো, তো ওখানে জে আর চাপ ও তো একই। তো তা এই ক্ষেত্রে চাপ ইকুয়াল টু জে, এই সূত্র দিয়ে ডিএস বের হবে। বুঝি? তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম কি,
আসো, তুমি তো আবার ক্লাস শেষে দৌড়তে পারছো, অ্যাটেন্ডেন্স দেন, একটু আগে আগে আসা যায় না? সরি স্যার। আগে আগে আসলে তো সব দিক থেকেই সুবিধা হয়। আচ্ছা, তা আমরা বলতে পারি কিউ পি এর অতি নিকটবর্তী হওয়ায় ডিএস ইকুয়াল টু জে পি কিউ। দেখো তো এইটাই হলো আমাদের এই ডিএস এর জন্য পি কিউর আমরা সাহায্য নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলা বুঝছি তো সবাই? তাহলে পি কিউকে আমরা বের করবো। এই জে পি কিউ হলো পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি কিউ কি? পি আর কিউর মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব বের করার 3 ডাইমেনশন জ্যামিতিতে 2টা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব বের করা যায়। সূত্র মনে আছে? রুট ওভার এক্স স্থানাঙ্কের পার্থক্যের বর্গ যোগ চলবে এইভাবে। তাহলে আমরা রুট ওভার যখন আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের এই এক্স আর এই এক্স কাটা দিয়ে শুধু থাকবে কি ডিএক্স। দেখো তো বুঝো কিনা বলো, কারণ ওয়াই যখন বিয়োগটা করবো তখন কি কাটা যাবে? ওয়াই কাটা যাবে। তাহলে আমরা কি পেলাম? ডিএস এর ভ্যালু। তাহলে এইটা হলো কি? হোয়াট ইজ দিস? তাহলে ডিএস ইকুয়াল টু রুট ওভার ডি এক্স স্কোয়ার যোগ ডি ওয়াই স্কোয়ার যোগ ডি জেড স্কোয়ার। এই হলো আমাদের ক্ষুদ্র চাপ দৈর্ঘ্য পরিবর্তন না, ক্ষুদ্র চাপ দৈর্ঘ্য কোন স্থানাঙ্কে? কার্তেশীয় স্থানাঙ্কে। কত ডাইমেনশনে? নিচে লেখো ইহা 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য উপাদান। এর নাম কি? চাপ দৈর্ঘ্য অথবা ক্ষুদ্র চাপ দৈর্ঘ্য। ক্ষুদ্রের সাথে অতি ক্ষুদ্র লাগালে আরো ভালো হয়। এখন এটা রুট আছে না, দেখতে ভালো দেখায় না, রুটের মধ্যে তো আটকা পড়ে গেছে। এইটা বর্গ করে আমরা একটু রুট মুক্ত করি। ডি এস স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি। এই ফর্মটাকেই স্টাডি করা হয় এই বইতে। আমরা বিভিন্ন জায়গায় আজকেও এটা নিয়ে কাজ করব, অঙ্ক করব, সামনেও আমরা সরাসরি সূত্রটা লিখব। এইটা কি? এইটা ব্যাখ্যা করো, এইটার ব্যাখ্যা করো, নিচে ব্যাখ্যা লেখো। আগে বলছিলাম কি চাপ দৈর্ঘ্য উপাদান বলছিলাম না? চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গ, খালি একটা শব্দ বাড়াই দাও। ওই আগে যা লেখছো তার সাথে লেখে একটা শব্দ বাড়াও। ইহা 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গ। এই কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয় বিষয়টাকে। 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গ। ক্লিয়ার হয়েছে কথা? এখন যদি আমি এই চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গকে যদি বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি, এই রাশিটাকে রূপান্তর করে কি স্থানাঙ্ক নেব? তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর জায়গায় আনতে হবে কি রো ফাই জেড। তাহলে আমরা একটা প্রশ্ন এখন সলভ করব। প্রশ্নের নাম লেখো। কোশ্চেন বইতে আছে, খুঁজি টুজি নিয়ে তোমরা পরে। আমি এখন প্রশ্নও লিখে দিচ্ছি, উত্তরও লিখে দিচ্ছি। লেখো কোশ্চেন। 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গকে
ওইটাই বলছে চাপদৈর্ঘ্য উপাদানকে, বর্গ লেখো না, চাপদৈর্ঘ্য উপাদান বলতে এইটাই বোঝাচ্ছে বর্গটাকে, কার রুট ব্যতীত। চাপদৈর্ঘ্য উপাদানকে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করো, বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করো, এই হলো আমাদের প্রশ্ন। অর্থাৎ XYZ আউট হবে, ঢুকবে কি রো ফাই জেড। সমাধান দেখো, সমাধান আমরা জানি, কি জানি, 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে, আমরা জানি 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপদৈর্ঘ্য উপাদান, চাপদৈর্ঘ্য উপাদান বলতে চাপদৈর্ঘ্য উপাদানের বর্গটার বোঝানো হচ্ছে, কিন্তু ডিএসএস ওই যাবতীয়টা আছে, ডিএসএস স্কয়ার ইকুয়াল টু লিখেছো নাম্বার 1 আনতে হবে কি রো ফাই, তাহলে XYZ এর সাথে রো ফাই জেড একটা সূত্র আছে না, সেই সূত্র এখন ব্যবহার করব নাকি। দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ও বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হইতে আমরা জানি, কার্তেশীয় স্থানাঙ্ক ও বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হতে আমরা জানি। কি জেনেছিলাম? x ইকুয়াল টু রো কস ফাই, y ইকুয়াল টু রো সাইন ফাই, আর z ইকুয়াল টু জেড। এই হলো আমাদের 2 প্রকার স্থানাঙ্কের মধ্যে রূপান্তর সূত্র, যা আগের দিন পড়িয়েছি। ঠিক আছে তো? এখন এইখানে দেখো, এই যে এইখানে কিন্তু ডিএক্স এর হোল স্কয়ার, এটাই কিন্তু ডিএক্স স্কয়ার আকারে লেখা হয়েছে। এই ডিএক্স স্কয়ার মানে কি? এক্স এর স্কয়ার না, কিন্তু ডিএক্স টোটালটার হোল স্কয়ার। আর এই যে ডিওয়াই স্কয়ার লেখা হয়েছে, এটা কিন্তু ডিওয়াই এর হোল স্কয়ার। আর এইটা আছে ডি, কারণ আমরা যখন সমকোণী ত্রিভুজ পড়েছি, এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এই এসি স্কয়ার যখন লিখেছি, এইটা কিন্তু শুধু বি এর উপর স্কয়ারটা না, এইটা হলো এই এবি বাহুর বর্গ। এইটাকে আমরা ম্যাথমেটিক্সে জিওমেট্রিক সিস্টেমে এইভাবে লিখি, যেটা একটু বুঝে নেওয়া দরকার, যা অসুবিধা আমাদের অনেকেই থাকতে পারে। তাহলে এই যে বি এর উপরে সি এর উপরে এই যে স্কয়ারগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু শুধু ওইটার স্কয়ার না, ওটা টোটালটা বাহুর বর্গ। তো ওই যে ডিএক্স স্কয়ার মানে কি? ডিএক্স এর। তাহলে আমরা এইখানে এই যে এক্স যেটা আছে ওয়াই, এইটা ডিএক্স করতে হবে না, এটা ডেরিভেটিভ করতে হবে এক্স এর ওয়াই এর, তারপর কি, তারপর ওইখানে বসালে আমাদের বেলনাকার স্থানাঙ্কে চাপদৈর্ঘ্য উপাদানের সূত্র চলে আসবে। তাহলে এখন ডেরিভেটিভ করবো আমরা, তাহলে ডিএক্স ডিএক্স ইকুয়াল টু, এইখানে চলক কিন্তু দুটো, রো আর ফাই, এই উভয় নিয়মে ডেরিভেটিভ হবে। কি নিয়মে? তাহলে আমরা রোকে ডেরিভেটিভ করি, কস ফাইকে দুর্বক রাখি, তাহলে কস ফাই ডি রো, বুঝো তো নাকি, প্লাস রোকে স্থির রাখতেছি, কাকে? রোকে। কস ফাইকে ডেরিভেটিভ করব, কস ফাই ডেরিভেটিভ মাইনাস সাইন ফাই, এই কিন্তু ডেরিভেটিভ শুধু এই কজের হলো, এরপরে ফাইকে করলে কি হবে? ডি ফাই। ইউবি নিয়মে ডেরিভেটিভ হয়েছে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে মুখস্থ করে ফেলবা। ডিএক্স হয়ে গেল, এরপরে বাকি আছে কি? ডিওয়াই। এইটা করে আবার একইভাবে সাইনের যেটা আছে, ডিওয়াই ইকুয়াল টু সাইন ফাই ডি রো প্লাস রো কস ফাই ডি ফাই। এই যে সাইনের করেছি কস হয়ে গেছে, ফাইকে করে ডি ফাই, ওয়ান হয়ে গেল। ডিজেড ইকুয়াল টু ডিজেড, দুইবার ডি দেবো না, ডিজেড ইকুয়াল টু ডিজেড, আর দুইবার ডি প্রয়োগ করবো না, জেড ইকুয়াল টু জেড, তাই ডিজেড ইকুয়াল টু ডিজেড।
বোঝা না, বুঝাবো কীভাবে? আমি শহীদ হয়ে যাবো বুঝে দিতে নাকি? আচ্ছা, এখন কি করবা? এই মান কোথায় বসাই দেবা? 1 নং বসাই দিলেই আমরা যা পাবো বেলনাকার স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে একে বসাল, লেখো 1 ইম্পেলাই ds স্কয়ার ইকুয়াল টু cos phi d rho মাইনাস rho sin phi d phi এর হোল স্কয়ার, এই যে dx এর স্কয়ার, প্লাস sin phi d rho প্লাস rho cos phi d phi এর হোল স্কয়ার প্লাস ডি জেড স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা একটা সুন্দর ফর্মের রেজাল্ট রাখবো। এখন দেখো আমাদের যে এই যে প্রথম টার্ম, আর এই প্রথম টার্ম বর্গ করলে কিন্তু একটা 1 চলে আসে, দেখো, তাই ডি রো স্কয়ার আসে কিন্তু, কারণ এই ডি রো স্কয়ার কমন, কজ স্কয়ার সাইন স্কয়ার মিলে 1 হবে। এই জায়গায় 2ab মাইনাস, এই যে 2b প্লাস কাটা যাবে, একই ঘটনা আছে। এই জায়গায় কজ আছে, এইখানে সাইন আছে, রো আছে, এইখানে সাইন আছে, কজ আছে, একই ঘটনা। আর এইখানে রো স্কয়ার আর ডি ফাই স্কয়ার কমন, সাইন স্কয়ার কজ স্কয়ার অন হয়ে যায়। দিস ইজ রো স্কয়ার ডি ফাই স্কয়ার, দিস ইজ ডি জেড স্কয়ার। ডিএস স্কয়ার, এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হয়েছে রূপান্তর। একটা মজার বিষয় দেখো, সেটা হলো আমাদের কার্তেশীয়তে ছিল এক্স ওয়াই জেড, আর বেলনাকারে কি ছিল? রো ফাই জেড, তাই না? কার্তেশীয়তে ডিএস স্কয়ার ইকুয়াল টু ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার, প্রত্যেকের সহগ কত? 1। এখানে কত আছে? 1। এইখানে 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 ডিএস স্কয়ার যখন করেছি, ডি রো স্কয়ার, স্বাভাবিক বিষয়, এখানে সহগ 1 আছে, এক্স হয়ে গেছে রো, এক্স হয়ে গেছে কি, তারপরে রো স্কয়ার ডি হওয়া উচিত ছিল, এইটা আসা উচিত ছিল না, এই যে জায়গায় ছিল 1, এখানে কিন্তু স্বাভাবিকভাবে তো এইখানে এইটা হওয়া উচিত ছিল, কিন্তু বেলনাকারে গেলে মাঝখানে সহগটা কি আসে? রো স্কয়ার। এই মুখস্থ রাখতে হবে এটাই, পরেরটা কিন্তু অসুবিধা নাই, ডিজেড স্কয়ার, তাহলে এটার সহগ 1, এটার 1, এটার 1, এটার 1, বাট এটার 1, কিন্তু এটা কি রো স্কয়ারটা আমাদের অতিরিক্ত। তাহলে বেলনাকারে গেলে মাঝখানে কি অতিরিক্ত কি আছে? রো স্কয়ার। তাই সহগ কি হচ্ছে? 1 রো স্কয়ার 1, কার্তেশীয় সব 1 1 1। হোমওয়ার্ক দেওয়া লাগে না? এত লেখাপড়া করাইলাম। HW এইটা বাসায়, এটা বইতে আছে এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে। 3 মাত্রায় কার্তেশীয় স্থানাঙ্কে চাপ দৈর্ঘ্য উপাদানকে গোলকীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো বা গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করো। ঠিক আর থিটা ফাই এই দিকে কাজ করতে হবে। কি দিয়ে? তার থিটা ফাইয়ের সাথে এক্স ওয়াই যেটা সূত্রটা পড়ালাম, ওইটা ডেরিভেটিভ করে মান বইতে সমাধান করে দেওয়া আছে।
বই দেখে চেষ্টা করবা 2-1 সেকেন্ড যদি সময় হয় বাড়িতে দেখে। কতটুকু? আর না পারলে আমাকে বললে আমি একটু বুঝিয়ে দিতে পারবো। তা অবশ্যই বাসায় কী করবা, দেখার চেষ্টা করবা।